আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসএসসি পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ নিয়ে আমরা আলোচনা করব। স্থির তড়িতের বেসিকটা। প্রথমে আসি আমরা আধান। আধানটা কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক বৈশিষ্ট্য সম্পূর্ণকারী কণাকেই বলা হবে আধান। আধান মানে বোঝাচ্ছে চার্জ। এখন পদার্থটা কোনোটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার চার্জহীন হতে পারে। কীরকম? যেমন ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, আর নিউটনের চার্জ নাই। আধান মানে চার্জ। এটা হলো স্থির তড়িতের চার্জ। তাহলে স্থির তড়িৎটা কি? স্থির তড়িৎ পদার্থের চার্জের, পদার্থ যে অবস্থায় আছে এই অবস্থায় কণাসমূহের পরিবর্তনের কারণে, যেমন এই একটা কলমে একটা ব্রাশ, এ দুটা ঘষার ফলে যদি বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা হবে স্থির বিদ্যুৎ। কেমনে? এটাও চার্জহীন, এটাও চার্জহীন। যদি আমি ঘর্ষণের ফলে যদি বিদ্যুৎ উৎপন্ন করতে পারি এটা হবে স্থির তড়িৎ। অর্থাৎ অচার্জিত বা অনাহিত দুটা বস্তুকে ঘর্ষণের ফলে যদি চার্জ উৎপন্ন হয় সেটা হবে স্থির তড়িৎ। অর্থাৎ বস্তুটা চার্জহীন ছিল, ঘর্ষণের ফলে ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের আধিক্য দেখা দেয়। আধিক্য বেশি অথবা কম। স্বাভাবিক অবস্থায় একটা পদার্থের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণটা সমান থাকে। কেমনে? ইলেকট্রনের চার্জ -1.6 গুণন 10⁻19, প্রোটন +1.6 গুণন 10⁻19। এখানে পজিটিভ নেগেটিভ কিন্তু চার্জের পরিমাণ সমান। সেটা ধরতে পারি এই আমার কলমটা, ধরতে পারি আমার ব্রাশটা। কিন্তু ঘর্ষণের ফলে যদি এই চার্জের পরিমাণটা কম বেশি হয়, এই একটা বস্তু ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি অথবা হ্রাস, এই বস্তুটার বৃদ্ধি অথবা হ্রাস, যেহেতু একই সঙ্গে ঘর্ষণ করা হয়েছে, এটাতে যদি এই কলমটাতে যদি ধনাত্মক চার্জের পরিমাণ কমে যায় তাহলে ঋণাত্মক চার্জের পরিমাণটা বেশি হয়ে গেল এখানে। তাহলে ধনাত্মক এখান থেকে ইলেকট্রন সেটা এই আমার ব্রাশটা গ্রহণ করলো, তার মানে ঋণাত্মক চার্জের পরিমাণটা, এই ঋণাত্মকতা বেরিয়ে গেল। মানে ইলেকট্রন এই কলম থেকে ব্রাশে আসলো অথবা ব্রাশ থেকে কলমে গেল, অর্থাৎ আগের অবস্থা স্থির নাই। চার্জের পরিমাণটা ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের পরিমাণটা কম বেশি হয়েছে। তাহলে স্থির তড়িৎটা কি আমরা বুঝতে পারলাম? স্থির তড়িতের ক্ষেত্রে যে আধানের যে পরিবর্তন হয় সেটাই হলো আধান। আধান চার্জের, পদার্থের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মৌলিক কণাসমূহ, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো আধান অথবা চার্জ। চার্জ ইলেকট্রনের ঋণাত্মক চার্জ, প্রোটনের ধনাত্মক চার্জ, নিউটনের কোনো চার্জ নেই। তারপরে আমরা আছি ঘর্ষণে স্থির বিদ্যুৎ উৎপন্ন। আচ্ছা, যে কথাটা আমি বললাম ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়, স্থির বিদ্যুৎটা আসলে কি সেটা আলোচনা করছি আমি। এখন দেখি ফানেল প্লাস সিল্ক যদি ঘষা হয় তাহলে প্লাস্টিক প্লাস রেশমি কাপড় বা সিল্ক ঘষা হয়, তাহলে এখানে দুটা
ঘটনা ঘটবে, এখান থেকে ফানেল থেকে সিল্ক কাঁচদণ্ড আর সিল্কে ঘষা হচ্ছে, কাঁচ আর সিল্ক। তাহলে কাঁচ থেকে ইলেকট্রন সিল্কে যাবে, কাঁচ থেকে ইলেকট্রন সিল্কে যাবে, তাহলে কাঁচের পজিটিভ চার্জের পরিমাণটা বেশি আর সিল্কের ঋণাত্মক চার্জের পরিমাণটা বেশি হবে। এখানে দেখি প্লাস্টিক আর রেশমি কাপড়ে যদি ঘষা হয় তাহলে প্লাস্টিক ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার কারণে প্লাস্টিক ঋণাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক চার্জ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ চার্জিত হয়। পশ্চিমী কাপড় বা রেশমি কাপড় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে চার্জিত হয়। এখানে ঘটনা হলো কাঁচের চেয়ে সিল্কের ইলেকট্রন আসক্তিটা বেশি। ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তি হলো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। কাঁচ থেকে সিল্কের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হয়, কাঁচ থেকে ইলেকট্রন সিল্কে যায়। এখানে দেখি প্লাস্টিক বা রেশমি কাপড়ের চেয়ে প্লাস্টিকের তড়িৎ ঋণাত্মকতা বেশি বা ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে এটা ইলেকট্রন প্লাস্টিকে চলে যায়। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা সবাই ছোটোকালে যখন পড়াশোনা করছি তখন স্কুলে যাই আমরা এই কাজটা মোটামুটি করতাম, যে একটা কলমকে এইভাবে মাথায় ঘুষে কিছুক্ষণ পর একটা কাগজকে এভাবে স্পর্শ করাতাম, দেখি কাগজটা লাফায় কলমটাকে আকর্ষণ করতো। এখানে কি ঘটনা ঘটে, যে আমার যে কলম প্লাস কাগজের টুকরা, আমি যখন মাথায় ঘষলাম তখন দেখলাম কলমটা কি করলো, যেহেতু প্লাস্টিক ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, ইলেকট্রন গ্রহণ করার কারণে সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। এই জন্য কাগজের টুকরাটা যখন তার সঙ্গে নিয়ে আসা হয় তখন কাগজের টুকরাকে সে আকর্ষণ করে। এটা কাগজের টুকরা কিন্তু তখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত ছিল না, কিন্তু তারপরেও সে কলম তাকে আকর্ষণ করলো, কারণ কলমের ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি হয়, এই অনাহিত বস্তুটাকে তখন সে আকর্ষণ করছে। তাহলে দেখি ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, বৈদ্যুতিক আবেশ কাকে বলে? দেখি বৈদ্যুতিক আবেশ, আসলে আবেশটা কি? বৈদ্যুতিক আবেশ সম্পর্কে এখানে আমি আলোচনা করলাম যে এখানে যে কলম আর যে কলম প্লাস কাগজের টুকরা, এই কলমটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছিল, কাগজের টুকরা কোনো চার্জ ছিল না। কিছুক্ষণ পর দেখলাম কাগজের টুকরাকে সে আকর্ষণ করতেছে, এতে কাগজের টুকরাটা চার্জিত হলো। কেমনে চার্জিত হলো? বৈদ্যুতিক আবেশ হলো কি, কোনো অনাহিত বস্তুকে আহিত বস্তুর সংস্পর্শে আনা হলে অনাহিত বস্তুটা কিছুক্ষণের জন্য আহিত হয়, এটা হলো বৈদ্যুতিক আবেশ। আচ্ছা দেখি এই একটা অনাহিত বস্তু, এর কোনো চার্জ নাই, আমি কি করলাম, একটা চার্জিত বস্তু সংস্পর্শে নিয়ে আসলাম, মনে করলাম চার্জিত বস্তুটা পজিটিভ চার্জে চার্জিত। তাহলে এখানে কি ঘটনা ঘটবে, যে এই বস্তুটার ঋণাত্মক চার্জগুলো এই পাশে আসে জমা হবে, অপর দিকে পজিটিভ চার্জটা জমা হবে। এখন এখান থেকে যদি আমি এই ঋণাত্মক চার্জটাকে সংগ্রহ করি, বাইরে নিয়ে আসি, তাহলে এই
পুরা বস্তুটা, এই অনাহিত বস্তুটা তখন কি হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে প্রশ্ন আসতে পারে 2 নম্বরের জন্য যে একটা অনাহিত বস্তুকে কিভাবে চার্জিত করা যায়, একটা অনাহিত বস্তুকে কিভাবে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়, এটা তার ব্যাখ্যা। এখন যদি বলি একটি আহিত বস্তু, অনাহিত বস্তুকে কিভাবে ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়, তখন আমার কি করতে হবে, এই ধনাত্মক চার্জের পরিবর্তে এখানে আমি ঋণাত্মক চার্জটা নিয়ে আসতে পারি। তখন এখানে ধনাত্মক চার্জটা পরস্পরের দিকে আসবে, তখন এই পাশে ঋণাত্মক চার্জের আধিক্যটা বেশি দেখা দিবে। তাহলে এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত হলো, সেটা হলো বৈদ্যুতিক আবেশ। একটা অনাহিত বস্তুকে আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে আনা হলে অনাহিত বস্তুটা চার্জিত হয়, একে বলা হবে বৈদ্যুতিক আবেশ। বৈদ্যুতিক আবেশটাকে আমি আরেকটু ক্লিয়ার করে দেই। মনে করি আমার একটা পড়ুয়া বন্ধু, সে খুব পড়াশোনা করে, তোমার একটা পড়ুয়া বন্ধু খুব পড়াশোনা করে, আর একটা পড়াশোনা করে না, আর একটা গেম খেলে, আর একটা ঘুরে বেড়ায়। যখন তুমি পড়ুয়া স্টুডেন্টের কাছে যাবে তখন তোমার মনে হবে যে না, আমার পড়াশোনা করা দরকার। যখন গেম খেলে যে তার সঙ্গে তুমি যোগাযোগ করবে, তার সঙ্গে কথা বলবে, তোমার মনে হবে যে না, আমার গেম খেলাটা খুব জরুরি, ভালো লাগবে তোমার। যে ঘুরে বেড়ায় তার কাছে যাবা তুমি, তোমার মনে হবে যে না, ঘুরতে খুব মজা। এটা হলো আবেশ। তুমি কি করলে, যে কিছুক্ষণ যে চার্জে চার্জিত তার কাছে গেলা, তুমি বুঝতে পারলে তোমার সেটা করা উচিত, তার মানে তোমার ভিতরে এই প্রবণতা দেখা দিল, সেটাই হলো আবেশ। ক্ষণিকের জন্য তোমার তার মতো মনে হলো, সেটা হলো বৈদ্যুতিক আবেশ। তারপরে আমরা আসি বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র, তড়িৎ বীক্ষণ যন্ত্র। এই যন্ত্রটার কাজ কি? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত না ঋণাত্মক চার্জে চার্জিত তা ব্যাখ্যা করা যায়, সেটাই হলো বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র। দেখি একটা বিদ্যুৎ বীক্ষণ যন্ত্রটা কিভাবে। সে ধরে নিলাম একটা কাঁচের পাত্র, একটা কাঁচের পাত্র, এই মুখটা কর্ক বা ছিপি দিয়ে বন্ধ করা আছে। এটা একটা ধাতব চাকতি, এর মধ্যে একটা ধাতব দণ্ড প্রবেশ করালাম। ধাতব দণ্ড প্রবেশ করে এই দণ্ডের মাথায় দুটা ধাতব পাত যুক্ত করে দিলাম। ধাতব পাত যুক্ত করে দেওয়া হলো। এই চাকতিটা এখানে কর্ক বা ছিপি দিয়ে বন্ধ করে দেওয়া হলো, আর এখানে ধাতব চাকতি একটু প্রশস্ত করে দিলাম। কেন? যে একটা অনাহিত বা আহিত বস্তুটাকে স্পর্শ করাবো। যদি আমি এখানে ধনাত্মক একটা চার্জ নিয়ে আসলাম, ধনাত্মক চার্জটা যদি এখানে নিয়ে আসি, তখন আমি দেখব এই বিদ্যুৎ বীক্ষণ যন্ত্রের ঋণাত্মক চার্জগুলো এই প্রান্তে জমা হয়েছে, আগের ঘটনার মতো। তাহলে কি করবে, ধনাত্মক চার্জগুলোর মোটামুটি তাহলে এই দিকে জমা হবে, অপর প্রান্তে জমা হলো। তাহলে এই দুটো চার্জ পরস্পরের একই রকম হওয়ার কারণে, ধনাত্মক চার্জে চার্জিত হওয়ার কারণে এই পাত দুটো পরস্পর থেকে দূরে চলে যাবে। কথা ক্লিয়ার? একই রকম চার্জ পরস্পর বিকর্ষণ করে। এই ব্যবস্থাটার নাম বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র। মানে এটা কোন চার্জে চার্জিত আছে সেটাকে আমি বের করার জন্য এই বিদ্যুৎ বীক্ষণ যন্ত্রটা আমি ব্যবহার করতে পারি। তারপরে দেখি বৈদ্যুতিক বলটা কি আসলে। বৈদ্যুতিক বল মোটামুটি নিউটনের গতির তৃতীয় সূত্রের মতো। এখানে একটা Q1 Q2 চার্জে দুটা বস্তু যদি পরস্পর থেকে আর দূরত্ব অবস্থান করে, কেন্দ্র থেকে দূরত্ব আর কি, আর দূরত্ব অবস্থান করে,
তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে বস্তুকণাদ্বয়ের আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে অতএব এফ ইকুয়াল Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার। বিজ্ঞানী কুলুম এই সূত্রটা আবিষ্কার করেন, একে কুলুমের সূত্র বলা হয়। এটা দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করবে এই সূত্র প্রয়োগ করে আমরা। আচ্ছা, এখানে ইনফিনিটিকে আমি যদি উঠায় দেই তাহলে একটা কে সমানুপাতিক ধ্রুবক আসে, একে কুলুম ধ্রুবক বলা হয়। কে ইকুয়াল 9 গুণ 10 পাওয়ার 9, মনে রাখা খুব সহজ, নিউটন মিটার স্কোয়ার পার কুলুম স্কোয়ার। কে ইকুয়াল 9 গুণ 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলুম স্কোয়ার। এখানে অনেক সময় সি দ্বারাও প্রকাশ করা হতো, কিন্তু এখন বর্তমান সিকে ধারক প্রকাশ করা হয়, এই জন্য সি ইকুয়াল এটা লিখতে পারতাম, আমরা পড়াশোনা করছি তখন সি ইকুয়াল ছিল। এখন বর্তমান মোটামুটি কে ইকুয়াল ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম বৈদ্যুতিক বলটা কি। আচ্ছা, এবার আসি আমি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি? কোনো চার্জিত বস্তু যে অঞ্চল ব্যাপী ওর প্রভাব বিস্তার লাভ করে, একটা ধনাত্মক চার্জিত বস্তু এর চার্জটা এই এলাকা পর্যন্ত কাজ করে, এটা ধনাত্মক চার্জ একটা বস্তু, এই বস্তুটা। আর একটা ঋণাত্মক বস্তু, একটা বস্তু কোনা ঋণাত্মক চার্জের চার্জ এই এলাকা দ্বারা এই এলাকা পর্যন্ত তার প্রভাব বিস্তার করে, চুম্বক ক্ষেত্রের মতো। কতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করে? এইতটুকু পরিমাণ প্রভাব বিস্তার করে। তাহলে এই পজিটিভ চার্জিত চুম্বক ক্ষেত্র হলো এই এলাকা, এইটুকু। ঋণাত্মক চার্জিত বস্তুর চার্জের এলাকা এইটুকু। তাহলে কোনো চার্জিত বস্তু বা আহিত বস্তু যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করে তাকে বলা হবে কি? তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর স্কোয়ার। ধরে নিলাম 5 কুলুম চার্জের একটা বস্তু, তাহলে কের মান জানা আছে, তার ব্যাসার্ধ দেওয়া থাকবে, আমরা তার প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বের করতে পারি। আর একটা সূত্র আছে, ই ইকুয়াল এফ ইকুয়াল কিউই। এখানে চার্জের পরিমাণ, এখানে তড়িৎ বলের পরিমাণ দেওয়া থাকলে, চার্জের পরিমাণ দিয়ে থাকলে আমরা তড়িৎ ক্ষেত্রটা বের করতে পারি। আচ্ছা, তারপরে দেখি এটা গাণিতিক অংশ, এটার আরো ডিটেলস ব্যাখ্যা হবে ইনশাল্লাহ। দেখি তড়িৎ ক্ষেত্র মোটামুটি শেষ। তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এই একটা তড়িৎ ক্ষেত্র এর মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা ধনাত্মক ঋণাত্মক যে কোনো চার্জে অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে তাকে বলা হবে কি? তড়িৎ বিভব। তাহলে ভি ইকুয়াল, তড়িৎ বিভব ভি ইকুয়াল কিউ বাই ভি ইকুয়াল কিউ বাই সি। আচ্ছা, তড়িৎ বিভব, আচ্ছা, অসীম দূরত্ব হতে একক ধনাত্মক, তার তড়িৎ বিভব ভি অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধানকে ডব্লু বাই কিউ, তাহলে কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে আনছে যদি ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে ভি ইকুয়াল ডব্লু বাই কিউ। ভি ইকুয়াল ডব্লু বাই কিউ। আচ্ছা,
তাহলে এর এককটা বের করি, কাজের একক জুল, আর কিউ আধানের একক কুলুম, আর চার্জের একক জুল। তাহলে 1 জুল পার কুলুম। এটা বিভবের তড়িৎ বিভবের একক। জি, তারপর ডিটেলস আমরা ব্যাখ্যা করব যখন গাণিতিক অংশে যাব, তখন কিছু নৈর্ব্যক্তিক আসে এখান থেকে, তড়িৎ বিভব থেকে, তড়িৎ ক্ষেত্র থেকে। আচ্ছা, বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্য একক ধনাত্মক আধানকে একটা তড়িৎ ক্ষেত্র, রোধ, সর্বনিম্ন একটা চাবি থাকবে, একটা চাবি কে থাকবে, এখানে একটা অ্যামিটার থাকবে, একটা রোধ থাকবে, মোটামুটি এতটুকু। এটা বর্তনী, সার্কিট বা বর্তনী। আচ্ছা, এখন একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে যে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, তখন তাকে বলা হবে বিভব পার্থক্য। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, তখন তাকে বলা হবে বিভব পার্থক্য। আগে আমরা বুঝলাম তড়িৎ ক্ষেত্র কাকে বলে, অসীম দূরত্ব হতে একক ধনাত্মক চার্জকে। আর বিভব পার্থক্যের ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দু, যে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, যে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য বলা হয়। ঠিক আছে, এখন দেখি হলো ধারক। তাহলে ধারকটা কি? ধারক হলো যে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় ব্যবস্থায়, মনে করে এটা একটা ব্যাটারি, বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করার একটা ব্যাটারি তৈরি করলাম, কোষ। এর মধ্যে যদি এরকমভাবে ধারক, এরকম করে ধাতব পাত যদি আমি পাশাপাশি রেখে, খুব পাশাপাশি, বৈদ্যুতিক পাতকে যদি খুব পাশাপাশি রেখে এর মধ্যে অন্তরক পদার্থ ঢেলে, অন্তরক পদার্থ মানে যে বিদ্যুৎ পরিবহন করে না, অন্তরক পদার্থ এর মধ্যে প্রবেশ করে যে চার্জ সঞ্চয়কারী যে ব্যবস্থা তৈরি করা হয়, তখন এই পাতটাকে বলা হবে এক একটা ধারক। তাহলে যে যান্ত্রিক ব্যবস্থায় ধাতব পাতকে পাশাপাশি রেখে অধাতব বা অন্তরক পদার্থ ঢেলে চার্জ সঞ্চয় করার যে পদ্ধতি, সেটা হচ্ছে ধারক। তাহলে ধারকত্ব, ধারকের এই ধর্মকেই বলা হবে ধারকত্ব। তাহলে ধারক সি ইকুয়াল কিউ ইকুয়াল ভি বাই সি। এটা হলো চার্জ, এটা হলো বিভব পার্থক্য, এটা হলো কি ধারক। এবং সি ইকুয়াল আর বাই কে বাই আর। তাহলে এখান থেকে আমি প্রতিপাদন করতে পারি ভি ইকুয়াল কে বাই আর ইকুয়াল ভি গুণন আর বাই কে। তাহলে ভি আর বাই কে, এখানে চার্জের পরিমাণ, যেহেতু এইটা হলো মূল সমীকরণ, এই দুটা সমীকরণকে আমরা থেকে ধারক নির্ণয় করতে পারি, ধারকত্ব নির্ণয় করতে পারি, কি পরিমাণ চার্জ সঞ্চয় করতে পারে। এটা আমাদের এমসিকিউ আমরা সলিউশন করব। তাহলে এটা কি? এটা হলো ধারক, এটা হলো বিভব পার্থক্য, এটা হলো চার্জ, এটা বিভব পার্থক্য, এটা হলো ধারক, এটা কুলুম ধ্রুবক, এটা হলো পরস্পর কত দূরে অবস্থান করছে। বা গোলাকার বস্তুর ক্ষেত্রে গোলকের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে যদি, তাহলে সি ইকুয়াল কে বাই আর। আর ধাতব গোলকের ক্ষেত্রে চার্জের পরিমাণ দেওয়া থাকলে কিউ ইকুয়াল ভি বাই সি। আর এই যান্ত্রিক এই সঞ্চয়, এই ধারকটা কি পরিমাণ চার্জ সঞ্চয় করতে পারে বা শক্তি সঞ্চয় করতে পারে, শক্তি ইকুয়াল হাফ সি ভি স্কয়ার।
এর কি পরিমাণ ধারক বিভব পার্থক্য। সি হলো ধারক, ভি বিভব পার্থক্য, এটা বোঝায়। এখান থেকে আমি শক্তি সঞ্চয়ের পরিমাণ বা ক্ষমতাটা কতটুকু সেটা বের করতে পারি, কি পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারে। তারপরে আসি ফটোকপিয়ার মেশিন। ফটোকপিয়ার মেশিন সচরাচর আমরা অনেক ফটোকপি করি, সেখানে কিভাবে কাজ করে আর কি একটু ন্যাচারালি দেখার চেষ্টা করো। ফটোকপিয়ার মেশিন যখন এই যে আমার হাতের ছায়া, যদি আমি এখানে আলো অফ করে এখানে একটা লাইট দেই, টর্চ জ্বালে দেই, তাহলে আমার হাতের যে 5টা আঙ্গুল এখানে আমি বোর্ডে দেখতে পাবো। এভাবে ফটোকপিয়ার মেশিনে তুমি যখন পাত দিবে একটা, তখন এর উপর আলো দেওয়া হয়। আলো দেওয়ার কারণে যে অংশে লেখা আছে সেই অংশটা তোমার কালো দেখায়। কালো দেখার কারণে ওখানে স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। আর একটা রোলার থাকবে, এভাবে ঘুরবে, ফটোকপিয়ার মেশিনের মধ্যে ঘুরবে, এখানে রং দেওয়া থাকবে, রং। এবং ওই তাপের কারণে আমার ফটোকপি মেশিনে আমরা কাজ করার সময় দেখি যে আলো দেওয়ায়, আলো দিয়ে আমার ফটোকপি হয়, আলো দিয়ে। ওই আলো এবং তাপ, আলো দিয়ে তারা আমরা কি করি, লেখা কোথায় আছে তার অবস্থান নির্দেশ করি। রোলারে কি থাকে, কালি থাকে, কালিটা এখানে ওই তাপের কারণে গলিত অবস্থায় থাকে। গলিত অবস্থায় যখন এই আলোটা, অন্ধকার অংশটা থাকবে, এই গলিত আলোটা, এই গলিত কালিটা তখন ওই ফটোকপিয়ার মেশিনের যে পাতা দেওয়া হয়, এই পাতার উপর ছাপ পড়ে যায়। কিভাবে? ওই যে আলোটা যেটা স্থির বিদ্যুতের সৃষ্টি করছে, ওই স্থির বিদ্যুৎ থেকে এই যে ফটোকপিয়ার মেশিনের যে কালি, এই কালিটা ওই মেশিনের উপর, ওই লেখার উপর পড়ে যায়। লেখার উপর পড়ে যায় স্থির বিদ্যুতের কারণে। প্লাস যখন তাপের সৃষ্টি হয়, ওই যে পাতার উপর যখন কালিটা স্থির বিদ্যুতের কারণে, আকর্ষণের কারণে ওখানে পড়ছে, ওই যে আলো এবং তাপের কারণে সেই লেখাটা দ্রুত শুকে যায়। এই জন্য ফটোকপি করার পর আমরা হাত দিয়ে দেখলে অনুভব করতে পারি যে পাতাটা খুব গরম আছে, এটা হলো তাপের কারণে। ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আসি ভান্ডিগ্রাফ মেশিন। ভান্ডিগ্রাফ মেশিনটা কি? এই একটা মেশিন, এই একটা চাকা, এটাকে এভাবে যদি সংযুক্ত করে দেই, এখানে এটা একটু পিছনে লিখি আমি, এটা একটা অধাতব বেল্ট দ্বারা যদি যুক্ত করা থাকে, একটু বড় লেখা লাগতো আর একটু। এই বেল্টটা হলো অধাতব, মানে রাবারের তৈরি। এখানে যদি আমি ধাতব গোলক প্রবেশ করানো হয়, এখানে ধাতব গোলক, আর এখানে একটা মেশিন থেকে স্থির বিদ্যুৎ স্প্রে করা হচ্ছে, তাহলে এটা কোন দিকে ঘুরবে? এই দিক বরাবর ঘুরতেছে। তাহলে পজিটিভ চার্জ এখানে স্প্রে যখন করব, সে পজিটিভ চার্জটা যেহেতু অধাতব পদার্থ, এভাবে ধনাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি করবে। তখন যেহেতু এই পাতটা হলো ধাতব পাত, ধাতব গোলক, ধাতব গোলক, ধাতব গোলক হয়, এটা পরস্পর খুব কাছাকাছি হয়। এই চার্জটা এই ধাতব গোলকের সঙ্গে গ্রহণ করবে, এই ধাতব গোলক এই চার্জটাকে গ্রহণ করবে। গ্রহণ করার কারণে চার্জটা ধাতব গোলকের চারদিকে স্থির বিদ্যুৎ স্প্রে অপরিবাহী বেল্ট চিত্র স্থির বিদ্যুৎ ভ্যান্ডিগ্রাফ মেশিন। আশা করি সম্পূর্ণ ব্যবস্থাটা বুঝতে পারছো। আবার বলি, স্থির বিদ্যুৎ স্প্রে মেশিন স্প্রে করবে, এখানে একটা বেল্ট অধাতব রাবারের তৈরি, এর উপর ধনাত্মক চার্জ স্প্রে করা হয়, তখন ধাতবগুলো খুব কাছাকাছি থাকা এই চার্জটাকে গ্রহণ করে। গ্রহণ করার কারণে
অসীম ধনাত্মক আধানের সৃষ্টি করে। এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি ধাতব চার্জ বা চার্জ, ধনাত্মক বা ঋণাত্মক চার্জটাকে। এটা হলো ভ্যান ডি গ্রাফ মেশিনের কাজ। জ্বালানি ট্রাক আমরা লক্ষ্য করলে দেখতে পাবো জ্বালানি ট্রাকের নিচে একটা চেন ঝুলে দেওয়া থাকে এভাবে এভাবে নড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো ওখানে কি হয় যে তেল ঝাঁকি লাগার কারণে ওখানে অতিরিক্ত পরিমাণ ইলেকট্রন উৎপন্ন হয়। অতিরিক্ত ইলেকট্রন উৎপন্ন হওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য ওই বৈদ্যুৎ ট্রাকের সঙ্গে একটা চেন ঝুলে দেওয়া হয়, ভূপৃষ্ঠের সাথে সংযোগ দেওয়া হয়, কারণ ভূপৃষ্ঠ অসীম পরিমাণ চার্জ সংগ্রহ করতে পারে। এজন্য জ্বালানি ট্রাকের নিচে চেন ঝুলে দেওয়া হয় কেন, চেন আটকায় দেওয়া হয় কেন, প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তারপরে ইলেকট্রনিক্স আবিষ্কার মূলত আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। প্রথমে ছিল ভ্যাকুয়াম টিউব, ডায়োড, ট্রায়োড, তারপরে আইসি। এই আইসি আবিষ্কার ইলেকট্রনিক্সকে অনেক দূরে নিয়ে গেছে। বর্তমানের ইলেকট্রনিক্স ব্যবস্থা হলো এই আইসি। এবার আমরা আসি বজ্রপাত আর বজ্র নিরোধক। বজ্রপাত আর বজ্র নিরোধক। বজ্রপাত কি? যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, মেঘে মেঘে ঘর্ষণ হওয়ার কারণে লক্ষ অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়, লক্ষ অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। তখন এর ঘর্ষণের ফলে 20 থেকে 30,000 ডিগ্রি তাপমাত্রার সৃষ্টি হয়। যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, এর চার্জটা খুব বেশি পরিমাণ হওয়ার কারণে আমরা দেখি এখানে মোটামুটি একটু চেষ্টা করি যে মেঘে মেঘে ঘর্ষণ হয় ধনাত্মক চার্জ। তখন কি ঘর্ষণের পরে ইলেকট্রন ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, ঋণাত্মক চার্জের একটা বলয়ের আকারে সৃষ্টি করে। এই ঋণাত্মক চার্জটা তখন পৃথিবী পৃষ্ঠে পড়ে। এটাকে আমরা বিদ্যুৎ চমকানো বলি, বজ্রপাত পড়া বলি। আমাদের বজ্রপাত, এই ঋণাত্মক চার্জটা তখন ভূপৃষ্ঠের উপরে পড়তে পারে। আর এর তাপমাত্রা 20 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপরে বজ্র নিরোধক। বড় বড় বিল্ডিংয়ে বজ্র নিরোধক ধাতব তার দ্বারা সংযুক্ত বা দণ্ড দ্বারা সংযুক্ত করা থাকে। সবচেয়ে উপরে একটা পাত চাকতির আকারে থাকে, যেখানে বিদ্যুৎটা ওই বিল্ডিংয়ের উপরে যদি পড়ে তাহলে কি করবে, ওই ধাতব পাতের উপরে পড়বে, সবচেয়ে উঁচু থাকার কারণে ওখানে পড়বে, এবং সেটা ভূপৃষ্ঠের মধ্যে দ্রুত ভূপৃষ্ঠের মধ্যে প্রবেশ করবে। তখন বজ্র নিরোধকের হাত থেকে রক্ষা পাবো আমরা। এটা হলো বজ্র নিরোধক। স্থির বৈদ্যুতিক রং স্প্রে। স্থির বৈদ্যুতিক রং স্প্রে এটা কিভাবে কাজ করে দেখি। কাঠের তৈরি জিনিস, লোহার তৈরি জিনিস জং ধরার হাত থেকে রক্ষা করার জন্য আমরা স্থির বৈদ্যুতিক স্প্রে ব্যবহার করি, স্থির বৈদ্যুতিক স্প্রে রং মেশিন ব্যবহার করি। এখানে কি করা হয়, যখন কাঠের তৈরি জিনিস বা ধাতব পাতের উপর রং স্প্রে করা হয়, তখন কি ঘটনা ঘটে যে রংটা যখন স্প্রে করা হয়, তখন রংটা স্থির বিদ্যুৎ লাভ করে একই রকম চার্জে চার্জিত হয়। রঙের বিন্দুক বা কোণাগুলা একই রকম চার্জে চার্জিত হওয়ার কারণে তারা পরস্পর থেকে দূরে চলে যায়। এই জন্য যখন স্প্রে করা হয়, রংটা আমরা দেখি যে এইভাবে স্প্রে হয়, একটু ছড়িয়ে পড়ে, কারণ একই রকম চার্জে চার্জিত হয়। ওই চার্জটা তখন আমাদের কাঠ অথবা যন্ত্রের যে যার উপর প্রলেপ দিব সেই যন্ত্রটার উপরে পড়ে আকর্ষণ করে, এটা এই পাতের উপর আকর্ষণ করার কারণে এটা পাতকে আকৃষ্ট করবে,
এর কারণে একটু প্রলেপ আকারে এখানে প্রলেপ পড়ে, এই কণাগুলান একই জায়গায় অনেক কয়টা কণা এখানে পড়তে পারে, পরে এরা পরস্পরকে আকর্ষণ করার কারণে পরস্পরের খুব সন্নিকটে থাকার কারণে আমরা রং বা স্প্রে করতে পারি। আশা করি পদার্থবিজ্ঞান দশম অধ্যায়ের বেসিক আলোচনা হয়েছে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। আর আগামী ক্লাসে গাণিতিক অংশের একটা ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।